দিরাজপুর নামক গ্রামে রামু নামে এক কৃষক বাস করত। রামু ছিল বিবাহিত এবং তার স্ত্রীর নাম ছিল ঋতু। এই পৃথিবীতে রামুর আপন বলতে শুধু তার স্ত্রী ছিল। রামু ছিল অনেক সৎ, পরিশ্রমী ও উদার প্রকৃতির মানুষ। একদিন তার স্ত্রী তাকে বলে, আমি বলি কি, এইবার তুমি কৃষিকাজ করাটা ছেড়ে দাও। তুমিও বাকি সবার মতো মহাজনের কাছে গিয়ে মজদুরি করার কথা বলো। উনি নিশ্চয়ই তোমাকে কাজে রাখবেন। না গিন্নি, আমি মহাজনের কাছে মজদুরির কাজ করব না। আমি এবারও আমার জমিতেই কৃষি কাজ করব। আমার বিশ্বাস এবার ভালো ফসল হবে। স্বামীর মুখে এই কথা শুনে ঋতু কিছুটা চিন্তিত হয়ে পড়ে। তখন সে তার স্বামীকে উদ্দেশ্য করে বলে, কিন্তু এবারও যদি গত 2 বছরের মতো হয়, তাহলে তুমি কি করবে? এই গত 2 বছরে আমাদের যা ঋণ হয়েছে, এখনো সব দিয়ে উঠতে পারিনি আমরা। পাওয়ানাদাররা প্রতিদিন বাড়িতে এসে তাদের টাকা চাইছে। আমরা তাদের 1 টাকাও দিতে পারছি না। গ্রামের সব কৃষক কৃষি কাজ করা ছেড়ে দিয়েছে। বুঝতে পারছি গিন্নি, তুমি ভগবানের উপর ভরসা রাখো। উনি নিশ্চয়ই আমাদের সহায় হবেন। আসলে 2 বছর আগের কথা। 2 বছর আগেও রামুর জমি ধানে পরিপূর্ণ থাকত। এমনকি শুধু রামুই নয়, দিরাজপুর গ্রামের সকল কৃষকদের জমি গত 2 বছর আগে ফসলে পরিপূর্ণ হয়ে থাকত। কিন্তু 2 বছর আগে প্রায় গ্রামের সব কৃষকেরাই প্রচুর ঋণ ধার করে অনেক পরিমাণে বীজ কিনেছিল। তাদের ভরসা ছিল এবারও সব বছরের মতো তাদের জমি ফসলে পরিপূর্ণ হয়ে উঠবে, আর সেই ফসল বিক্রি করে তারা তাদের সমস্ত ঋণ পরিশোধ করে দেবে। কিন্তু সে বছর তারা প্রচুর পরিমাণে বীজ রোপণ করলেও প্রকৃতি তাদের জন্য অন্য কিছুই ভেবে রেখেছিল। মাসের পর মাস কেটে যেতে থাকে, কিন্তু দিরাজপুর গ্রামে বৃষ্টির দেখা মিলে না। গ্রামের সকল মানুষই বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে, কিন্তু মাসের পর মাস কেটে যায়, বৃষ্টি হয় না। এর ফলে দিরাজপুর গ্রামে নেমে আসে খরা। চারিদিকে জলের জন্য হাহাকার লেগে যায়। আর এই খরার ফলে দিরাজপুর গ্রামের প্রায় সমস্ত কৃষকদেরই তাদের ফসল পুরোপুরিভাবেই একদম নষ্ট হয়ে যায়। মাসের পর মাস কেটে গেলেও বৃষ্টির দেখা না মিললে সেই গ্রামের প্রায় অনেকেই দিরাজপুর গ্রাম ছেড়ে চিরদিনের মতো চলে যায়। এভাবে আরও কিছু মাস কেটে যায়, কিন্তু এমনই একদিন দিরাজপুর গ্রামে মুষলধারে বৃষ্টি হতে থাকে, যা দেখে গ্রামের সবাই আনন্দে নাচতে থাকে। তারা আবার বেঁচে থাকার জন্য আশার আলো খুঁজে পায়। তারপর গ্রামের কৃষকেরা সবাই যে যার জমিতে আবার নতুন করে ধানের বীজ লাগাতে শুরু করে। এমনই একদিন রাতে রামু তার স্ত্রীর সাথে গল্প করছিল। তখন সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, দেখেছো গিন্নি, এবার মনে হচ্ছে ভালোই ফসল হবে। গত বছর আমাদের মতো সব কৃষকদের যা ক্ষতি হয়েছে, এইবার আর তা হবে না। এইবার অনেক ভালো ফসল হবে। তারপর সেই ফসল বিক্রি করে আমরা আমাদের সমস্ত ঋণ শোধ করে দেব। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। ভগবান এইবার মুখ তুলে তাকিয়েছেন আমাদের সবার উপর। এভাবেই তারা দুজন গল্প করছিল। আর তখনই বাইরে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। এ কি, এখন এই অসময়ে বৃষ্টি হচ্ছে দেখি। এখন তো বৃষ্টির সময় নয়। এখন যদি বেশি বৃষ্টি হয়, তাহলে তো সব ফসল নষ্ট হয়ে যাবে। আহা, তুমি চিন্তা করছো কেন? প্রকৃতি কি আর আমাদের হিসেব মতো চলে? সে তার মতো চলবে। তুমি চিন্তা করো না, কিছুক্ষণ পর এমনিতেই এই বৃষ্টি থেমে যাবে। কিন্তু এভাবেই টানা 10 থেকে 15 দিন মুষলধারে সেই বৃষ্টি হতে থাকে। আর এত পরিমাণ বৃষ্টির ফলে গ্রামের প্রায় সব কৃষকদের ফসলই পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। তারপর অবশেষে বৃষ্টি থামলে গ্রামের সব কৃষকেরা মিলে এক সভায় বসে। তখন তাদের মধ্যে থাকা এক বৃদ্ধ কৃষক সবাইকে উদ্দেশ্য করে বলেন, আমি ভেবেছি আমরা আর আমাদের গ্রামে কৃষি কাজ করব না।
গত 2 বছরে আমাদের যা ক্ষতি হয়েছে, তারপর থেকে আমাদের আর কৃষিকাজ না করাই ভালো। আমার মনে হয় প্রকৃতি মা আমাদের উপর রুষ্ট, তাই আগামী বছর যে আবার কিছু হবে না এ বিষয়ে আমরা কেউই নিশ্চিত নই। এবার তোমরা বলো, তোমাদের এই বিষয়ে কি মতামত? হ্যাঁ কাকা, আমরা সবাই আপনার সাথে সহমত পোষণ করছি। তাহলে আমি তোমাদের সবার কথা ভেবে আরও একটি প্রস্তাব রাখছি। আমরা কাল থেকে মহাজনের বাড়িতে মজদুরির কাজ করতে যাব। কি বলো সবাই? তোমরা কি সবাই আমার এই প্রস্তাবে রাজি? হ্যাঁ কাকা, এত অনেক ভালো একটি প্রস্তাব। তারা সবাই মিলে এসব ব্যাপারে আলোচনা করছিল, কিন্তু তখন সেখানে রামু উপস্থিত ছিল। তাদের সমস্ত কথা শুনে তখন রামু সেই বৃদ্ধ লোকটিকে উদ্দেশ্য করে বলে, কাকা, আমি মহাজনের বাড়িতে মজদুরি করব না, আমি আমার জমিতেই আবার ফসল ফলাবো। দেখো রামু, গত 2 বছরে গ্রামের সব কৃষকদের কি অবস্থা হয়েছে তা তো তুমি দেখতেই পাচ্ছ। তারপরেও তুমি যদি তোমার জমিতে কাজ করতে চাও, তাতে আমাদের কারোর কোনো অসুবিধা নেই। ধন্যবাদ কাকা। গিন্নি, অনেক দেরি হয়ে গেছে, আমাকে জমিতে যেতে হবে। কিছু খাবার থাকলে দাও, খেয়ে তারপর জমিতে কাজ করতে যাব। স্বামীর মুখে এই কথা শুনে ঋতু অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তখন সে তার স্বামীকে উদ্দেশ্য করে বলে, ঘরে তো চাল, ডাল, তেল মশলা কিছুই নেই গো, সব শেষ হয়ে গেছে, আর ঘরে শুকনো খাবারও কিছুই নেই। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এখন কাজে যাই, দেখি আসার সময় কিছু নিয়ে আসতে পারি কিনা। এই কথা বলে রামু তার জমিতে কাজ করতে চলে যায়। তারপর রামু তার জমিতে কাজ করতে থাকে, কিন্তু কাজ করতে করতে হঠাৎই রামু তার কাজ থামিয়ে দেয়, কারণ সে যেখানে মাটি খুঁড়ছিল সেখান থেকে কিছু আওয়াজ আসে। এখানে মনে হয় কিছু একটা আছে, বারবার কিসের যেন আওয়াজ আসছে, মাটিটা ভালো করে খুঁড়ে দেখি তো। এই কথা বলে রামু আবার তার জমিতে মাটি খুঁড়তে শুরু করে, কিন্তু মাটি খোঁড়ার পর জমি থেকে যা বেরিয়ে আসে তা দেখে রামু অনেক বেশি অবাক হয়ে যায়। কারণ রামু তার জমিতে একটি সোনার লাঙল খুঁজে পায়, যা দেখে সে তখন বলে, এ আমি কি দেখছি? এটা তো একটা সোনার লাঙ্গল, এটা এখানে কিভাবে আসলো? যাই, এটাকে বরং বাড়ি নিয়ে যাই। এই কথা বলে রামু সেই সোনার লাঙলটিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। গিন্নি দেখো, আমি যখন জমিতে কাজ করছিলাম তখন মাটি খুঁড়ে এই সোনার লাঙ্গলটি খুঁজে পেয়েছি। কি বলছো তুমি? ভগবান মুখ তুলে তাকিয়েছেন গো, এবার আমরা এই সোনার লাঙ্গল বিক্রি করে অনেক ধনী হয়ে যাব। রামুর জমি থেকে সোনার লাঙল পাওয়ার বিষয়টি ধীরে ধীরে পুরো দিরাজপুর গ্রামে ছড়িয়ে পড়ে এবং খবরটি সেই গ্রামের মহাজনের কাছেও পৌঁছে যায়। তখন মহাজন রামুদের বাড়িতে আসে। তারপর সে রামুকে উদ্দেশ্য করে বলে, কি রামু, শুনলাম তুমি নাকি তোমার জমি থেকে একটি সোনার লাঙ্গল পেয়েছো। হ্যাঁ মহাজনের, আমি আমার জমি খুঁড়ে সেখান থেকে একটি সোনার লাঙ্গল পেয়েছি। আমি তোমার সেই লাঙ্গল নিতেই এসেছি। তুমি আমাকে সেই লাঙ্গল দিয়ে দাও, আমি তোমাকে তার বদলে 50 মোহর দেব। আমাকে ক্ষমা করবেন মহাজনের, এই লাঙ্গল আমি আপনাকে দিতে পারবো না। যা বলছো ভেবে বলছো তো রামু? তুমি কিন্তু এই দিরাজপুর গ্রামের মহাজনকে মানা করছো। আমি তোমাকে তার বদলে 50 মোহর দেব। আমি জানি আপনি এই গ্রামের মহাজনের, কিন্তু যেহেতু লাঙ্গলটি আমি খুঁজে পেয়েছি, তাই আমার অধিকার বেশি এই লাঙ্গলের উপর। তাই আমি ঠিক করব এই লাঙ্গল দিয়ে কি করব। রামুর মুখে এই কথা শুনে মহাজন তখন সেখান থেকে চলে যায়। তখন রামুর স্ত্রী তাকে বলে, তুমি কেন মহাজনেরকে লাঙ্গলটি দিয়ে দিলে না? উনি 50 মোহর দেবেন বলেছেন, এই মোহর দিয়ে আমরা আমাদের সমস্ত ঋণ শোধ করতে পারবো, ভালোভাবে জীবন যাপন করতে পারবো। না গিন্নি, মহাজনের আমাদেরকে ঠকাতে চেয়েছিলেন, এই লাঙ্গলের বাজার মূল্য আরও অনেক বেশি। সেদিন বিকেলবেলা রামু তার সোনার লাঙলটি এক ধনী ব্যক্তির কাছে বিক্রি করে দেয় এবং এর বদলে সে 400টি মোহর পায়। তারপর রামু সেই মোহরগুলি নিয়ে বাড়িতে ফিরে আসে। একসাথে এত মোহর দেখে ঋতু অনেক বেশি খুশি হয়ে যায়।
সে ভাবে তারা এখন এই দিরাজপুর গ্রামের সবথেকে বেশি বড়লোক হয়ে যাবে। কিন্তু পরের দিন সকালবেলা রামু সেই সমস্ত মোহর গ্রামের গরিব মানুষদের কাছে ভাগ করে দেয়। সে নিজের জন্য একটি মোহরও রাখেনি। তখন তার স্ত্রী তাকে বলে, এ তুমি কি করলে? নিজের জন্য একটি মোহরও রাখলে না তুমি। এই মোহরগুলি দিয়ে আমরা অনেক বড়লোক হয়ে যেতে পারতাম। আমরা আমাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিতে পারতাম। চিন্তা করো না গিন্নি, আমি এবার অনেক বীজ রোপণ করেছি। ভগবানের আশীর্বাদে এবার আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে দেখো। আর আমি যাদেরকে এই মোহরগুলি ভাগ করে দিয়েছি তাদের অবস্থা আমাদের থেকেও খারাপ, আর মানুষ হিসাবে অপরকে সাহায্য করা আমাদের ধর্ম। তারপর থেকে রামু তার জমিতে দিনরাত পরিশ্রম করে ফসল ফলাতে শুরু করে। আর এভাবেই দেখতে দেখতে কিছু মাস কেটে যায়। আর অবশেষে রামুর পুরো জমি ফসলে ভরে ওঠে। রামুর সততা ও উদারতার জন্য প্রকৃতিও তাকে উজাড় করে দিয়েছে। হ্যালো দোস্ত, আমি হলাম অ্যাঞ্জেল। এই তো হলো আজকের গল্প। আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। তোমাদের এই গল্প ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমার এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।